চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে ঐশ্বর্য চৌধুরীকে দেখতে এসে বাড়ির কাজের মেয়ে সিজদাকে পছন্দ হয়েছে পাত্রের দাদি হালিমা বেগমের। তিনি ঠিক করে নিয়েছেন সিজদাই হালিমা মঞ্জিলের বউ হয়ে যাবে। সিজদার মতো রূপবতী, গুণবতী, মায়াবতী মেয়ে খুব কম দেখেছেন তিনি। একটা মেয়ে হয়েও নির্লজ্জের মতো বারবার সিজদাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন তিনি। তবুও যেন তার চোখের তৃষ্ণা মিটছে না। তার একমাত্র নাতি সার্জিস মির্জার জন্য পাত্রী দেখতে এসেছে মির্জা পরিবারের সদস্যরা। তারা গাড়ি থেকে নামতেই একটা মেয়ে মিষ্টি কণ্ঠে সালাম দিয়ে বলল, আপনাগো আইতে কোনো অসুবিধা হয় নাই তো? মেয়েটার কথা শুনে হালিমা বেগম সালামের উত্তর দিয়ে তার দিকে এগিয়ে আপাদমস্তক দেখতে লাগল। মেয়েটার পরনে রংচটা সুতির থ্রি পিস, পুরো শরীর ঘেমে ভিজে একাকার হয়ে আছে, মাথায় ঘোমটা টেনে রাখা। মেয়েটার মুখের দিকে তাকাতেই কথা বলতে ভুলে যান হালিমা বেগম। মনে হচ্ছে সে কোনো মানুষ না, পরীর সামনে দাঁড়িয়ে রয়েছে। বিধাতা যেন সমস্ত রূপ লাবণ্য মায়া ঢেলে দিয়েছেন মেয়েটার মুখে। ডাগর ডাগর অধিক বড় বড় পাপড়ি বিশিষ্ট চোখ, সরু নাক, পাতলা গোলাপি ঠোঁট। মেয়েটার চোখ দুটো যেন পরিচিত মনে হয় হালিমা বেগমের। মনে হয় যেন এই মায়াবী চোখ দুটো আগে কোথাও দেখেছে। তার বড্ড ইচ্ছে হয় মেয়েটার চোখের পাপড়ি ছুঁয়ে দেখতে এগুলো আসল নাকি নকল। তিনি তার ইচ্ছাকে দমিয়ে রেখে বললেন, কি নাম তোমার? সিজদা। বাহ, তোমার নাম যেমন মিষ্টি তেমনি তুমি দেখতেও অনেক মিষ্টি। প্রত্যুত্তরে সিজদা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, থ্যাংক ইউ ম্যাডাম, আপনারা ভেতরে আসেন। হ্যাঁ, যাচ্ছি। বলে হালিমা বেগম ড্রাইভারকে বলল, রতন সব মিষ্টির প্যাকেটগুলো ভেতরে নিয়ে চল। রতন গাড়ির ডিকি থেকে প্যাকেটগুলো বের করতে সিজদা এগিয়ে গিয়ে রতনের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে বলল, এগুলো আমার কাছে দেন চাচা, আপনি কষ্ট করে গাড়ি লয়ে আইছেন, এখন একটু দম লন। সিজদার সরলতা দেখে মুগ্ধ হন হালিমা বেগম। তারা ভেতরে প্রবেশ করতেই তাদেরকে সাদরে গ্রহণ করেন বৃথি চৌধুরী। তাদের আদর আপ্যায়নে বিন্দুমাত্র ত্রুটি রাখেননি তিনি কোনো মতে এই সম্বন্ধ হাতছাড়া করতে চান না। তার স্বামীর বাল্যকালের বন্ধু ফারুক মির্জা, তাদের দুজনের বন্ধুত্ব আরও মজবুত করতে দুই বন্ধুর সম্মতিতে কনে দেখার আয়োজন করা হয়েছে। বৃথি চৌধুরী তার স্বামীর মুখে শুনেছেন ছেলে একজন কার্ডিওলজিস্ট, দেখতে পুরাই হিরোদের মতো, ইয়াং জেনারেশনের মেয়েদের ক্রাশ। আবার তাদের মস্ত বড় ক্যাটারিংয়ের ব্যবসা। এত ভালো পরিবার যাতে হাতছাড়া না হয় এজন্য বৃথি চৌধুরী নামকরা বিউটিশিয়ান বাড়িতে নিয়ে এসেছেন মেয়েকে সাজানোর জন্য। নাস্তার পর্ব শেষ হলে ঐশ্বর্যকে পাত্রপক্ষের সামনে নিয়ে আসা হয়। ঐশ্বর্য সবাইকে সালাম দেওয়ার পরিবর্তে হ্যালো গাইজ বলে সম্বোধন করে। কণ্ঠটা পরিচিত মনে হয় হালিমা বেগমের, কিন্তু মুখে ভারী মেকআপের জন্য ঠিক চিনতে পারেন না তিনি একাধারে ঐশ্বর্যের মুখের দিকে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। মিনিট কয়েক অতিবাহিত হবার পর ঐশ্বর্যকে চিনতে অসুবিধা হয় না তার। হালিমা বেগম একজন অ্যাডভোকেট, প্রতিনিয়ত কোর্টে যাওয়া আসা তার। কিছুদিন আগে কোর্ট থেকে বেরিয়ে গাড়িতে সমস্যা হবার জন্য রিক্সা করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় ফেলে রাখা ইটের সাথে ধাক্কা লেগে রিক্সাওয়ালা ব্যালেন্স হারিয়ে ফেলার দরুন তার রিক্সা গিয়ে একটা সাদা রঙের গাড়ির সাথে লেগে যায়। রিক্সাওয়ালা কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে অর্ধনগ্ন ড্রেস পরা একটা মেয়ে বেরিয়ে এসে তার গালে থাপ্পড় মেরে দিয়ে বলল, পাইন, তোর কপালে চোখ নেই, দিলি তো আমার গাড়িটা নোংরা করে। তুই জানিস আমার গাড়ির দাম কত? অবশ্য তোর মতো ছোট লোকের বাচ্চাদের এইসব গাড়ির দাম জানার কথা নয়। দুঃখিত ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি আপনার গাড়ি পরিষ্কার করে দিচ্ছি। তোর নোংরা হাত দিয়ে আমার গাড়ি স্পর্শ করবি না ছোট লোকের বাচ্চা। তোর নোংরা হাতের স্পর্শে আমার গাড়িও নোংরা হয়ে যাবে। হতে পারেন আপনারা বড়লোক, তাই বলে বারবার ছোট লোক বলে অপমান করার কোনো অধিকার নেই আপনার। ব্যবহারে মানুষের বংশের পরিচয় পাওয়া যায়। আপনার ব্যবহারেই বলে দিচ্ছে আপনার পরিবার আপনাকে শিক্ষা দিতে পারেনি। যত বড় মুখ নয় তত বড় কথা। রাস্তায় ভিখারি হয়ে তুই আমার মুখের ওপর তর্ক করিস? তোর সাহস তো কম নয়। বলে থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠাতেই হালিমা বেগম রিক্সা থেকে নেমে ঐশ্বর্যের হাত ধরে বললেন, এটা কোন ধরনের অসভ্যতা? মানুষ মাত্রই ভুল করে। ছেলেটা তো বলছে সে ভুল করেছে, তারপরও তুমি তাকে যা নয় তাই বলে অপমান করছো, তার গায়ে হাত তুলছো। এটা কিন্তু অন্যায়। ঐশ্বর্য তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুই চুপ থাক বুড়ি, এক ঠ্যাং কবরে চলে গেছে,
কোথায় এখন ঘরে বসে তসবি গুনবি, তা নয়তো আমাকে ন্যায় অন্যায় শেখাতে আসছিস। যত সব থার্ড ক্লাস লোকজন, কোথা থেকে যে এসব লোকজন উঠে আসে কে জানে বাবা। হালিমা বেগম কিছু বলতে যাবেন, তার আগে কোথা থেকে ঢিলেঢালা কালো বোরকা পরা একটা মেয়ে এসে বলল। আপনি শান্ত হন আপামনি, আমি গাড়ি পরিষ্কার করে দিচ্ছি। বলেই মেয়েটা নিজের বোরখা দিয়ে গাড়ি পরিষ্কার করে দিয়ে রিক্সাওয়ালার কাছে হাত জোর করে বলল। আপামনির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি দয়া করে কিছু মনে লইবেন না। আসলে আপামনি একটু রাগী, হুটহাট রাগ হয়ে যায় তার। আপনি আপামনিরে ক্ষমা করে দিবেন চাচা, আপামনি তো আপনার মাইয়ার বয়সী। হালিমা বেগম মেয়েটাকে দেখে তার দিকে এগিয়ে আসতেই মেয়েটা গাড়িতে উঠে যায়। চোখের পলকেই গাড়ি ছুটে চলে যায়। পুরনো কথা মনে পড়তেই হালিমা বেগমের কাছে সবটা স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে যায়। সেদিনে সেই বোরখা পরা মেয়েটা আর কেউ নয়, বরং সিজদা। এই জন্যই সিজদার চোখ দেখে তার পরিচিত মনে হয়েছিল। ঐশ্বর্য এখনও হালিমা বেগমকে দেখেনি, তার দৃষ্টি মেঝেতে সীমাবদ্ধ হয়ে রয়েছে। যেন তার মতো ভদ্র মেয়ে দুনিয়াতে দুটো নেই। বিথি চৌধুরী মেয়ের নাটক দেখে মনে মনে হেসে ঐশ্বর্যের কাঁধে হাত রেখে বলল। আমার মেয়ের ব্যাপারে কি আর বলবো, সবটাই তো নিজ চোখে দেখেছেন আপনারা। আমার মেয়ে কোনো অংশে কম নয়, রূপে গুণে সবকিছুতে 100-তে 100। এই যে সব খাবার দেখছেন, সব কিছু আমার মেয়ে নিজ হাতে রান্না করেছে। আপনাদের ক্যাটারিংয়ের ব্যবসা, সেইখানে বাড়ির বউ রান্না না জানলে হয় বলুন? তাই তো মেয়েটা সকাল থেকে আপনাদের জন্য রান্না বান্না করেছে। আমি তার রান্নার কাজে সাহায্য করতে গেলে আমাকে কিচেন থেকে বের করে দিয়ে নিজেই সব রান্না বান্না করেছে। তাছাড়া আমার মেয়ে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, 8-এ বৃত্তি পেয়েছে, এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে, ইন্টারেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। অনেক গুণী মেয়ে আমার। চাঁদের খুঁত থাকলেও আমার মেয়ের কোনো খুঁত পাবেন না। আপনাদের থেকেও অনেক ভালো ভালো ঘর থেকে আমার মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ এসেছিল, কিন্তু আমার স্বামীর অনেক ইচ্ছা তাদের বন্ধুত্বকে বিয়ের সম্পর্কে রূপান্তর করার। এই জন্যই সবাইকে রিজেক্ট করে দিয়েছি আমি। আমার কাছে টাকার থেকে সম্পর্কের মূল্য অনেক বেশি। মির্জা পরিবারের সবারই ঐশ্বর্যকে পছন্দ হয়। ফারুক মির্জা হালিমা বেগমের হাতে গয়নার বাক্স দিয়ে বলল। আমি বলেছিলাম আম্মা, আপনার নাতির জন্য আমি হীরের মতো দামি রত্ন খুঁজে পেয়েছি। নিজের চোখেই তো দেখলেন ঐশ্বর্য মাকে। সবার মতো আপনারও নিশ্চয়ই ঐশ্বর্যকে পছন্দ হয়েছে। পছন্দ হলে আর দেরি করবেন না, ঐশ্বর্য মাকে গয়না পরিয়ে দোয়া করে দিন। সাথে বিয়ের দিনক্ষণও পাকা করে যাওয়াই ভালো। হালিমা বেগম তার কথার কোনো প্রতিউত্তর না করে সোজা কিচেনে চলে আসেন। কিচেনে সিজদা এঁটো বাসন পরিষ্কার করছে। তার পাশ থেকে বাড়ির হেল্পিং হ্যান্ড সালেমা বেগম বললেন। বড় ম্যাডাম ছোট ম্যাডাম দোনোটাই আজ তো নাটকবাজ। সকাল থেকে কষ্ট কইরা এতগুলো রান্না তুই নিজে হাতে করলি, অথচ ম্যাডাম কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মিথ্যা কথা কইয়া দিল তার মাইয়া নাকি এতগুলো রান্না করছে। যে মাইয়া জগ থেকে পানি ঢেলে খায় না, সেই মাইয়া নাকি এতগুলো মাইনষের খাওন রানবো। মাইয়ার সাজগোজ করতে করতেই তো দিন পার হইয়া যায়। আর মাইয়া মুখের যে ভাষা, যে ব্যবহার, মানুষ মানুষের লগে কখনো এমন আচরণ করে না। পোলার পক্ষের লোকজনও অনেক ভালা। এমন একটা পরিবারে যদি তোর বিয়া হতো তাহলে অনেক ভালো হতো রে মা। আর ভালো একটা বউ পাইতো, তুইও ভালো একটা পরিবার পাইতি। বাদ দাও তো সালেহা খালা, কোথায় আপামনি আর কোথায় আমি? সেই বাড়ির মালিক আর আমি এই বাড়ির কাজের লোক। তার সাথে কি আমার তুলনা চলে কও? সে সব দিক থেকেই ভালা, আর আমার কি আছে কও? হয়তো আমার মায়ের সুন্দর আছিল, তার লাগে আমি একটু সুন্দর হয়েছি। তাছাড়া আমার আর কোনো যোগ্যতাই নাই। সুন্দর ধুইয়া কি আর মানুষ পানি খেব খালা? মানুষ দেখে তার পড়ালেখা, তার যোগ্যতা, তার পরিবার। যার সিটা ফোটাও নাই আমার। সব কিছু না থাকলেও তো সুন্দর একখানা মন আছে, যা অন্য কারো নাই। তোমারে কইছে। প্রত্যুত্তরে সালেহা খালা কিছু বলতে যাবে, তার আগেই হালিমা বেগম কিচেনে প্রবেশ করে হালিমা বেগমকে দেখে সিজদা কোমর থেকে ওড়নাটা খুলে মাথায় ঘোমটা টেনে বলল। হালিমা বেগম কিছু বললেন না, বরং সিজদার হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে সবার সামনে নিয়ে এসে বলল। কিছু লাগবে ম্যাডাম? আমি ঐশ্বর্যকে না, বরং সিজদাকে আমার নাতি সার্জিস মির্জার বউ করতে চাই। সিজদাই আমার সার্জিসের বউ হয়ে হালিমা মঞ্জিলে পা রাখবে।
কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই চমকে ওঠে সিজদা। তার হাত পা অনবরত কাঁপতে থাকে, কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়। সিজদা সন্তর্পণে কপালের ঘাম মুছে বিথি চৌধুরীর দিকে তাকিয়ে দেখে তিনি তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রয়েছে, যা দেখে কেঁপে ওঠে সিজদার জীর্ণ শীর্ণ বুক। সিজদা জানে আজকে তার কপালে শনি আছে। বিথি চৌধুরী বারবার বলেছিল সে যেন কোনোভাবে পাত্রপক্ষের সামনে না যায়। সিজদাও ভেবেছিল এতে ভালোই হবে, এত সুযোগে সে কিছু সময় ঘুমিয়ে নিতে পারবে। তাই তো সিজদা তাড়াতাড়ি সব কাজকর্ম শেষ করে ঘুমাতে এসেছিল। তখনই ঐশ্বর্য এসে সিজদাকে বলল, বাহ, বাড়িতে এত কাজকর্ম রয়েছে আর তুই কি না এখানে আরাম করে ঘুমোচ্ছিস? কোনো কাজ বাকি নাই আপামনি, আমি সব কইরা আইছি। ম্যাডাম কইছে আমি যেন পোলার পক্ষে লোকদের সামনে না যাই। সেই সকাল থেকে কাজ করতে করতে শরীরটা আল চলতেছে না, তার লাগা ভাবলাম একটু চোখ দুইটা বন্ধ করে পড়া থাকি, তাইলে ভাল লাগবো। আমি এত ইতিহাস জানতে চাইনি, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ আপামনি, কর না, আমি কইরা দিতেছি। মম সব কথা আমার সাথে শেয়ার করে, কিন্তু বিয়ের ব্যাপারটা সবটা বলতে চাচ্ছে না, বলছে যে এটা সারপ্রাইজ থাকবে। আরে বাবা, যার সাথে সংসার করব তার নামটা পর্যন্ত এখনও জানি না, শুধু শুনেছি ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, চকলেট বয়। আমার আর তর সইছে না রে। বাইরে পাত্রপক্ষ এসে গিয়েছি, ছেলেও নিশ্চয়ই এসেছে। তুই আমার ফোনটা নিয়ে একটা ছবি তুলে এনে দে প্লিজ সিজদা, প্লিজ। ঐশ্বর্যের আকুতি মিনতি দেখে সিজদা মনে মনে বলল, আপামনি আপনি এত ভালো করে আমার লগে কথা কইতাছেন, আমার তো বিশ্বাসই হইতাছে না। সিজদার থেকে রেসপন্স না পেয়ে ঐশ্বর্য সিজদার কাঁধে হাত রেখে বলল, কি রে, এত কি ভাবছিস? ম্যাডাম যে পোলার পক্ষের লোকদের সামনে যাইতে না করছে। আরে কিচ্ছু হবে না, তুই যা, মমকে আমি ঠিক ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে। বলেই সিজদা ফোন নিয়ে বেরিয়ে যায়। কিন্তু বাইরে গিয়ে জানতে পারে পাত্র আসেনি, তার পরিবারের সদস্যরা এসেছে। সিজদা কি মনে করে মাথায় ঘোমটা টেনে গাড়ির দিকে এগিয়ে গিয়ে তাদের সাথে মতবিনিময় করে। আর সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। এই ভুলের মাসুল স্বরূপ সিজদাকে হয়তো তার শেষ আশ্রয়স্থলটুকুও হারাতে হবে ভাবতেই সিজদার অশ্রুসিক্ত হয়ে ওঠে চোখ। হালিমা বেগম সিজদাকে নিয়ে ঐশ্বর্যের পাশে বসিয়ে দেয়। ঐশ্বর্যর আগে গজগজ করতে করতে সোফা ছেড়ে উঠে এসে বিথি চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, এসব কি হচ্ছে মম? প্লিজ ডোন্ট ক্রাই বেবি, এখানে ভুলটা তোমার হয়েছে। আমি তো ওই মেয়েটাকে পাত্রপক্ষের সামনে যেতে বারণ করেছিলাম, তুমি ওকে পাঠিয়েছো তাদের সামনে। আমি কি জানতাম নাকি তাদের রুচি এত নিচে হবে? তারা আমার মতো সুন্দরী, স্মার্ট, এডুকেটেড মেয়েকে রেখে যে কাজের মেয়েকে পছন্দ করবে, এটা আমি ভাবতেও পারিনি মম। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম বেবি। আমরা না মানলেও এটাই সত্যি যে সিজদা রূপবতী, গুণবতী, মায়াবতী মেয়ে, যে কেউ ওকে দেখলে পছন্দ করবে। এজন্যই আমি ওকে একটা রং চটা সুতির 3 পিস পরতে দিয়েছিলাম, চুলে তেল দিতে বলেছিলাম, যাতে ওকে দেখলে বিশ্রী লাগে। বাই এনি চান্স পাত্রপক্ষের কেউ দেখলেও তাকে পছন্দ না করে। কিন্তু কি লাভ হলো? সব প্ল্যান বেস্তে গেল। এখন যদি তারা কোনোভাবে জানতে পারে সব রান্না সিজদা করেছে, তাহলে তো আরো বড় কেলেঙ্কারি হয়ে যাবে। তুমিও না মম একটু বেশি বেশি করো। কি দরকার ছিল এত বাড়িয়ে বলার? আমি কোন ক্লাসে বৃত্তি পেয়েছি মম? আমি তো কোনো মতে টেনে টুনে পাশ করেছি। তুমি আমার প্রশংসা করতে গিয়ে উল্টো পাল্টা যা নয় তাই বলে দিয়েছ মম। ইন্টারে কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট কিভাবে হয়? আমি এত কিছু জানি নাকি? নিজেই নিজেকে তো এসএসসি ফেল। বিয়ের আগে তোমার পাপাকে মিথ্যা বলেছিলাম যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এখন কি হবে মম? আমার জায়গায় ওই কাজের মেয়েটা হালিমা মঞ্জিলের বউ হয়ে যাবে। ডোন্ট প্যানিক বেবি, আমি দেখছি কি করা যায়। কিছু হবে না মম। কিছুদিন আগে রাস্তায় ওই বুড়িটার সাথে আমার ঝামেলা হয়েছিল। বুড়ি নিশ্চয় আমাকে চিনতে পেরেছে। তোমার মুখটা একটু বন্ধ রাখো বলে বিথি চৌধুরী হালিমা বেগমের দিকে এগিয়ে গিয়ে বললেন, আপনাদের রুচি এত নিচে জানতাম না। একটা কাজের মেয়েকে বাড়ির বউ করতে চাইছেন? ছি! এতদিন শুনে এসেছি চোরের মায়ের বড় গলা, আজ বাস্তবে তার প্রমাণ পেলাম। সিজদা কাজের মেয়ে হলেও আপনার মেয়ের মতো অসভ্য, চরিত্রহীন নয়। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আপনি অপমান করছেন আমাদের। খুব তো বড় মুখ করে বলেছিলেন।
চাঁদের খুঁত থাকলেও আপনার মেয়ের কোনো খুঁত নেই। আসলে আপনার মেয়ের তো পুরোটাই খুঁত। হালিমা বেগমের কথা শুনে ফারুক মির্জা বললেন, এসব কি বলছেন আম্মা? কিছুদিন আগে তোকে একটা মেয়ের কথা বলেছিলাম না, মনে আছে? হ্যাঁ, ছাত্রলীগের নেতা নাকি জানি না একটা বলেছিলেন, রাস্তায় আপনাকে অপমান করেছিল মেয়েটা। হ্যাঁ, এই সেই বেয়াদব মেয়ে, অসঙ্গ ছেলেদের সাথে মেলামেশা করে। কথাটা শুনে হতবাক হয়ে যায় বিধি চৌধুরী। তার মেয়ে হোস্টেল থেকে পড়াশোনা করে, কিন্তু মেয়ের যে এত অধপতন হয়েছে সেটা ভাবতেও পারেননি বিধি চৌধুরী। মেয়ের এমন অধপতনের কথা শুনেও দমে যাননি তিনি, বরং তিনি গলা উঁচিয়ে বললেন। এতক্ষণ চুপচাপ সবটা শুনছিলেন শারজিসের মা শান্তা মির্জা। তবে তিনি আর চুপ থাকতে পারলেন না, তিনি গর্জে উঠে বললেন, শুনেছি সার্জিস একজন কার্ডিওলজিস্ট, হাজার হাজার মেয়েদের ক্রাশ। সার্জিস কি আদৌ একটা কাজের মেয়েকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করবে? হালিমা মঞ্জুলের কর্ত্রী আমি, সেখানে আমার কথাই শেষ কথা। সার্জিসের কিসে ভালো হবে কিসে মন্দ হবে সেটা দেখার দায়িত্ব আমাকেই পালন করতে হবে। তাছাড়া সার্জিসকে আমার থেকেও ভালো কেউ চিনে না। সার্জিস তার দাদুকে অনেক ভালোবাসে। আমার বিশ্বাস আমি যা বলবো সার্জিস সেটাই মেনে নেবে। আপনি আমার ছেলের ওপর সবটা জোর করে চাপিয়ে দিতে পারেন না মা। আমি সার্জিসের মা, কিন্তু এখানে তো আপনি আমাকে কথা বলার সুযোগই দিচ্ছেন না। হ্যাঁ মানছি ঐশ্বর্য ভালো মেয়ে না, ব্যাপার না, আমরা অন্য মেয়ে দেখব। অন্য মেয়ে বলতে তুমি যে তোমার বোনের মেয়ে তাথইয়ের দিকে ইঙ্গিত করেছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি বৌমা। তাথইকে নিয়ে আপনার এত সমস্যা কোথায় আম্মা? তাথই সুন্দরী, শিক্ষিত, বড়লোক বাপের একমাত্র মেয়ে। তাছাড়া তাথই সার্জিসকে ভালোবাসে। আমি একটা কাজের মেয়েকে কিছুতেই আমার সার্জিসের বউ হিসেবে মেনে নিব না আম্মা, কিছুতেই না। শান্তা মির্জার কথা শেষ হতে না হতেই পেছন থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসে, যাকে আপনারা কাজের মেয়ে বলে অপমান করেছেন সে এই বাড়ির কাজের মেয়ে না, সিজদা আমার একমাত্র বোন রিমার মেয়ে। রিমা। কথাটা শুনে চমকে ওঠেন ফারুক মির্জা। তিনি ভাবতেও পারেননি এতগুলো বছর পরে আবার রিমা নামটা উঠে আসবে। মূলত রিমার জন্যই তাদের বন্ধুত্বে ফাটল ধরে। রিমাকে বড্ড ভালোবাসতেন ফারুক মির্জা। তাকে একটা নজর দেখার জন্য প্রতিদিন বন্ধুর বাড়ি ছুটে যেতেন। এক পর্যায়ে রাশেদ ব্যাপারটা নোটিশ করলে ফারুক মির্জা রিমাকে ভালোবাসার কথা বলে দেয়, যেটা রাশেদ মেনে নিতে পারেন না। তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বহু বছর পর অনাকাঙ্ক্ষিতভাবে আবার তাদের দেখা হয়। পুরনো শত্রুতা ভুলে তাদের সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে। তবে রিমার প্রসঙ্গ নিয়ে দুজনের মধ্যে কখনোই কথা হয়নি। ফারুক মির্জা প্রায় ভুলে গিয়েছিল রিমার কথা। সিজদা রিমার মেয়ে শুনে বুকটা ধক করে ওঠে তার। তিনি তড়িৎ গতিতে পেছনে ফিরে দেখেন তার বন্ধু রাশেদ চৌধুরী দরজায় দাঁড়িয়ে রয়েছে। ফারুক মির্জা তৎক্ষণাৎ এগিয়ে এসে রাশেদ চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আরে বন্ধু, তোরা না আরও 2 দিন পর দেশে ফেরার কথা ছিল? হ্যাঁ, কিন্তু 3 দিন আগে আমার কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম মেয়েটাকে দেখতে আসবে। বিথি একা একা সবটা সামলাতে পারে কিনা, সর্বোপরি সবাইকে সারপ্রাইজ দিব বলে হুট করে চলে এলাম। বাড়িতে ফিরেই এত ভালো একটা খুশির খবর পাবো এটা আমি ভাবতেই পারিনি। কাকিমার সিজেদাকে সার্জিজের বউ করে নিতে চাইছে, এটা তো পরম সৌভাগ্য আমার। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমি হলপ করে বলতে পারি আমার সিজেদা যেই বাড়ির বউ হবে, যে বাড়ির বউ হয়ে যাবে, সেই বাড়ির সুখ শান্তিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে। সিজদা রিমার মেয়ে, এটা অন্তত আমাকে বলা উচিত ছিল রাশেদ। কেমন মামা, তুই নিজের বোনের মেয়েকে বাড়ির কাজের মেয়ে পরিচয় রেখেছিস? ছি রাশেদ, ছি। আমি তোর থেকে এটা আশা করিনি বন্ধু। রিমাটাও সারা জীবন স্বার্থপরই থেকে গেল। নিশ্চয় নিজের স্বার্থের জন্য ফুপির মতো পবিত্র মেয়েটাকে এই বাড়িতে কাজের পরিচয় ফেলে রেখেছে। সিজেদার আসল পরিচয় কেউই জানে না, আমি কাউকে জানতে দেইনি। তাই বলে আমি সিজদাকে কখনোই কাজের মেয়ে পরিচয় দেই না। সিজেদার বাবা রূপক হালদার গোয়েন্দা বিভাগে চাকরি করত। রূপক একজন সৎ, সাহসী, দাপটে অফিসার ছিলেন। অসংখ্য কেস একার হাতে হ্যান্ডেল করেছেন। অনেক বড় বড় মাস্তান কিলার, বড় বড় নেতাদের কুকর্ম ফাঁস করে তাদেরকে জেলে দিয়েছে। এমনকি ফাঁসিও হয়েছে কয়েকজনের। সিজেদা যখন 6 মাস বয়স তখন হুট করে রূপক নিখোঁজ হয়ে যায়। প্রেস মিডিয়া, সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হয়ে যায়। তবুও রূপককে
খোঁজ মেলে না। রূপক নিখোঁজ হয়ে যাওয়ার রিমা অনেক ভেঙে পড়ে। দিন দিন অসুস্থতা বাড়তে থাকে। কয়েক বছর পর শোনা যায় যে জঙ্গলে মাটি খুঁড়ে একটা লাশ পাওয়া গিয়েছে। সেখানে রূপকের ব্যাস, ঘড়ি, বন্দুক, আইডি কার্ড পাওয়া গেছে। এটা শোনার পর থেকে রিমার মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। রিমার শ্বশুর শাশুড়ির মধ্যে হয়ে রিমাকে মানসিক হসপিটালে অ্যাডমিট করে। সেখানেও রিমার উপর হামলা হয়। সিজদাও লাইফ রিস্ক ছিল। সিজদার জীবনের ঝুঁকি দেখতে আমি সিজদাকে আমার কাছে নিয়ে আসি, কিন্তু কাউকে সিজদার আসল পরিচয় জানতে দেইনি। কিন্তু আমার স্ত্রী সিজদা আসল পরিচয় কিভাবে জেনে যায়? বিথি আমাকে এটা বলে যে সে সিজদাকে যেভাবে রাখতে চায়, আমি যদি সেভাবে রাখতে না দেই তাহলে বিথি সবার সামনে সিজদার আসল পরিচয় তুলে ধরবে। আমার বাধ্য হয়ে সবটা মেনে নিতে হয়। আমার খুব ইচ্ছে ছিল সিজদাকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করব, কিন্তু আমি পারিনি। আমি একজন ব্যর্থ মামা। বলেই কান্নায় ভেঙে পড়েন রাশেদ চৌধুরী। ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে সবটা শুনছিল সিজদা। তার যেন নিজের কানকে বিশ্বাসই হচ্ছে না। সে এতদিন জেনে এসেছে সে এতিমখানা থেকে তাকে এই বাড়িতে নিয়ে এসেছে। সে এতিম না, তারও বাবা মা আছে। ভাবতেই সিজদার সুখ সুখ অনুভব হয়, কিন্তু পরক্ষণে মনটা খারাপ হয়ে যায় এটা ভেবে যে তার বাবা আর এই পৃথিবীতে নেই। সে তাকে বাবা বলে ডাকতে পারবে না। সিজদা চোখের পানি মুছে গুটি গুটি পায়ে রাশেদ চৌধুরীর কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার মামু? হ্যাঁ মা, আমি তোমার মামু। আমার মা কি এখনো বাচ্চা আছে মামু? আমার মায়ের কাছে লয়ে যাও না মামু। তোর মায়ের অবস্থা বেশি ভালো না রে মা। অপরিচিত কাউকে দেখলে অনেক উত্তেজিত হয়ে পড়ে, যার কারণে পূর্বে থেকে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আমার মা কি আর বালা হইব না মামু? আমি কি আমার মারে মা কইয়া ডাক দিতে পারবো না? মা কি একটা বারে লাগিয়াও আমার নিজের বুকে টেনে লইব না মামু? পারবি মা, পারবি। বাইরের দেশ থেকে অনেক বড় ডক্টর এসে তোর মায়ের চিকিৎসা করছে। একটু সুস্থ হলে তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। এখন আর কান্না করিস না মা, চোখের পানি মুছে নে, সবাই দেখছে তো। সিজদা রাশেদ চৌধুরীর বুক থেকে সরে এসে চোখের পানি মুছে নেয়। কিছু সময় কান্না করার জন্য চোখ, মুখ, নাক লাল হয়ে গেছে। হালিমা বেগম সিজদার হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে গয়নার বাক্স বের করে সিজদার গলায় মোটা স্বর্ণের হার, কানে দুল, হাতে বালা পরিয়ে সিজদার কপালে চুমু দিয়ে বলল, জীবনে অনেক সুখী হও, স্বামী সুহাগী হও, স্বামী সন্তান সংসার নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকো, এই কামনাই করি। দূর থেকে এসব দৃশ্য দেখে রাগে ফুঁসছে ঐশ্বর্য। সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের রুমে এসে জিনিসপত্র ভাঙচুর করে বলল, এত বড় বড় দামি দামি গহনা আমি আর সহ্য করতে পারছি না। যেখানে আমার থাকার কথা ছিল সেখানে আমার বাড়ির কাজের মেয়ে এত বড় বাড়ির বউ হয়ে থাকবে? না না, এটা আমি মেনে নিতে পারছি না। সারজিৎ আমার, শুধুই আমার। আমি এই বিয়েটা হতে দিব না, কিছুতেই না। সার্জিস সবে মাত্র হসপিটাল থেকে বেরিয়ে গাড়ির কাছে এসেছে। এমন সময় তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে বিউটিফুল লেডি নামটা জলজল করতে দেখে মুখে হাসি ফুটে ওঠে তার। সার্জিস তৎক্ষণাৎ কল রিসিভ করে সালাম দিয়ে বলল, হ্যালো মাই বিউটিফুল লেডি। তুমি কোথায় আছো দাদু ভাই? সবেমাত্র হসপিটাল থেকে বের হয়েছি। কেন, কিছু হয়েছে কি? হয়েছে তো অনেক কিছুই। তুমি আমাকে ভালোবাসো তো? তোমার যে খারাপ চাই না এটা বিশ্বাস করো তো? কেন, তুমি জানো না? জানি তো, তবুও জিজ্ঞেস করলাম। সোর্স লাগবে তোমার? সোর্সের প্রয়োজন নেই। ওকে ফাইন, বাট কি হয়েছে সেটা তো বলো। তুমি বাসায় আসো, তারপর ঠান্ডা মাথায় সবটা বুঝিয়ে বলছি। হুকুম মাই বিউটিফুল লেডি। সার্জিস ফোন পকেটে রাখতেই কোথা থেকে মডার্ন ড্রেস পরা একটা মেয়ে দৌড়ে এসে সার্জিসকে জড়িয়ে ধরল। বিরক্তিতে সার্জিসের কপালে ভাঁজ পড়ে গেল, হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সার্জিস তড়িৎ গতিতে মেয়েটাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোকে কতবার বলেছি তাথই, হুটহাট আমাকে হাঁক করবি না। এসব একদমই ভালো লাগে না আমার। কাম অন সার্জিস, জাস্ট হাক করেছি, এতে এত রিয়াক্ট করার কি আছে? তোকে লাস্ট বারের মতো ওয়ার্ন করছি, নেক্সট টাইম এমন অসভ্যতা আমি করলে কানের নিচে কষে 2টা থাপ্পড় মেরে দিব। সার্জিসের কথায় তাথই একটু ভয় পেয়ে গেল।
তার রাগ সম্পর্কে যথেষ্ট ধারণা আছে তার। ভয় পেলেও সেটা সার্জিসের সামনে প্রকাশ করল না, বরং সার্জিসের কাছে কান এগিয়ে দিয়ে বলল, দাও না থাপ্পড়। তোমার হাতে থাপ্পড় কেন? তুমি যদি নিজের হাতে আমার কাছে বিষ তুলে দাও, আমি সেটাও অমৃত মনে করে খেয়ে নিতে রাজি আছি সার্জিস। এক মিনিট। সাজিস কি? হ্যাঁ, সাজিস কি? আমি তোর সিনিয়র, ভাই বলে সম্বোধন করবি, ওকে? খালামণি আমাকে কথা দিয়েছে সে আমাকে তার পুত্রবধূ করে নেবে। কয়েকদিন পরেই তোমার সাথে আমার বিয়ে হবে। বিয়ের পর তুমি আমার বর হবে। বরকে কেউ ভাইয়া বলে সম্বোধন করে নাকি? স্টপ অল দিস ননসেন্স, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বিরক্ত লাগছে আমার। চলো না কোনো কফি শপে যাই, সেখানে গেলে দেখবে সব বিরক্তি কেটে যাবে, ভালো লাগবে তোমার। বলে তাথই সার্জিসের হাত ধরতেই সার্জিস এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে বলল, কফি শপে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। তোর যাওয়ার ইচ্ছে হলে তুই জানা, আমাকে কেন বিরক্ত করছিস? তোমার ভালোর জন্যই বলছিলাম। আমার ভালো নিয়ে তোকে ভাবতে হবে না তাথই। দাদু কল করেছিল, আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। বাই। আমিও যাব। অনেক দিন খালামণির সাথে দেখা হয় না, এই সুযোগে খালামণিকে দেখে আসতে পারবো। গতকালও শপিং মলে আম্মির সাথে দেখা হয়েছে তোর, আর আজকেই বলছিস কতদিন খালামণির সাথে দেখা হয় না? নাটক কম কর। বলে সার্জিস 1 মিনিটও বিলম্ব না করে গাড়িতে বসে যায়। চোখের পলকেই গাড়ি ছুটে চলে যায় নিজ গন্তব্যে। তাথই সার্জিসের যাওয়ার পানে তাকিয়ে নিজের চুল খামচে ধরে বলল, ড্যামিট, এবার কি করব আমি? হালিমা মঞ্জিলে যাব? না, তার থেকে বরং খালামণিকে কল দিই। বলেই তাথই হ্যান্ডপার্স থেকে ফোন বের করে দেখে ফোনের স্ক্রিনে খালামণি নামটা জলজল করছে। তাথই তড়িৎ গতিতে ফোন রিসিভ করে বলল, তোমার ছেলে তো আমাকে পাত্তাই দেয় না খালামণি। আমি তোমার কথা মতো কত সুন্দর করে সাজগোজ করে সার্জিসের সামনে এসেছিলাম, কিন্তু সার্জিস আমার দিকে তাকিয়েও দেখেনি, আবার বলে কিনা ওকে ভাই ডাকতে। তোমাকে দিয়ে কিছুই হবে না তাথই। তোমাকে বলেছিলাম একটু একটু করে সার্জিসের মনে নিজের জায়গা তৈরি করে নিতে, কিন্তু একটা কাজও তুমি ঠিক করে করতে পারো না। এবার আর আমার কিচ্ছু করার নেই, সবটা আমার হাতের বাইরে চলে গেছে। কেন, কি হয়েছে? সার্জিসের বিয়ে ঠিক হয়ে গেছে। হোয়াট? সার্জিসের বিয়ে ঠিক হয়ে গিয়েছে আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, কিচ্ছু বললে না? তুমি হয়তো ভুলে গিয়েছো আমি সার্জিসের আপন মা না, সার্জিসের দ্বিতীয় মা। দ্বিতীয় মায়ের জায়গা থেকে আমি যতটা চেষ্টা করার আমি করেছিলাম। তাছাড়া সার্জিস আমাকে খুব একটা পছন্দ করে না, এই জন্য তোমাকে বলেছিলাম তুমি সার্জিদের মনে জায়গা করে নাও, কিন্তু তুমি পারলে না। একটা কাজ করলে হয় না খালামণি? ঠিক আছে, সার্জিসের যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে তাকেই রাস্তা থেকে সরিয়ে দেই, তাহলে তো আমাদের পথ একদম ক্লিয়ার। তাথইয়ের কথা শুনে শান্তা মির্জার চোখের সামনে সিজদার মায়াবী মুখখানি ভেসে উঠল। এমন মায়াবী শান্ত মেয়েটার ক্ষতির কথা ভাবতেই বুক কেঁপে উঠল তার। শান্তা মির্জা কর্কশ কণ্ঠে বলল, পাগল হয়ে গিয়েছো তুমি। সরি খালামণি, আসলে আমার মাথার ঠিক নেই, কি না কি বলে ফেলেছি। তুমি কিছু মনে করো না, রাখছি আমি, বাই। ওকে বাই। বলেই শান্তা মির্জা ফোন রেখে দিয়ে মনে মনে বলল, সিজদা মেয়েটা দেখতে যেমন মিষ্টি তেমনি ব্যবহারও মিষ্টি। সার্জিসের বউ হয়ে এলে মন্দ হবে না, দুজনকে খুব ভালো মানাবে। কিন্তু সমস্যা হলো মেয়েটা গাইয়া অশিক্ষিত। সার্জিস কি আদৌ এই বিয়েটা করতে রাজি হবে? আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে সিজদা। আমি রোজ নামাজ পড়ে দোয়া করতাম, আল্লাহ তাআলা যেন তোরে একটু সুখের মুখ দেখায়। এত বড় একজন অফিসারের মাইয়া হইয়া জীবনে তুই অপমান অবহেলা ছাড়া কিছুই পাসনি। বড় ম্যাডাম নিজের মাইয়ারে বড় বড় স্কুলে পড়াইছে, অথচ তোরে কাজের মাইয়ার হালে এই বাড়িতে এক কোণে ফেলায় রাখছে। তারা বড় বড় দোকানে গিয়ে খাবার গিলছে আর তোরে বাসি খাবার খাইতে দিছে। তারা দামি দামি পোশাক পরছে আর তোরে তাদের পরা কাপড় পরতে দিছে। ভাইজানের কথা আর কি কমু, তার তো নিজের ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরে থাকতে লাগে, তার তো করার কিছুই ছিল না। তবে এখন তোর কষ্টের দিন শেষ রে মা, কত বড় বাড়িতে তোর বিয়া হইব, তুই সুখে শান্তিতে সংসার করবি। এবারে আমি মরেও শান্তি পাবো রে মা। সালেহা বেগমের কথা শুনে সিজদা তাকে জড়িয়ে ধরে বলল, এভাবে কইতাছো কেন খালা? আমার মাথার চুল সমান আয়ু হোক তোমার,
তুমি আমার দ্বিতীয় মা। আমার মায়ের ভালোবাসা পাই নাই, কিন্তু তোমার ভালোবাসা পাইছি আমি। তোমার থেকে মুখের ভাষা শিখছি। আমার তোমার ভাষায় কথা কইতে বেশিই ভালো লাগে খালা। কিন্তু এখন তো আর এমন করে কথা কন যাইব না, এখন তোরে স্মার্ট হইতে হইব। আমার কি মনে হয় খালা জানো, কি? এই বিয়াটা হইব না। একজন শিক্ষিত বড়লোক পোলা কেন আমার মতো অশিক্ষিত একটা কাজের মাইয়ারে বিয়ে করব? এতক্ষণে দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনছিল ঐশ্বর্য। সিজদার কথা শুনে ঐশ্বর্য মুচকি হাসি দিয়ে বলল, তুই ঠিক ভাবছিস সিজদা, তোর যে এই বিয়েটা করা হবে না। আই এম শিওর সার্জিত কিছুতেই তোর মতো একটা মেয়েকে বিয়ে করতে রাজি হবে না, বাই এনি চান্স। সার্জিত যদি এই বিয়েতে রাজি হয়েও যায়, তাহলে বিয়ের আসরে তোর জায়গায় পাত্রী হয়ে বসে থাকবো আমি। কিন্তু এসব করতে গেলে আগে তোর একটা ব্যবস্থা করতে হবে। রূপক হালদার মানে তোর বাবা, যাদেরকে জেলে দিয়েছে, যাদের ফাঁসি হয়েছে, তাদের ফ্যামিলির লোকেদের নিশ্চয়ই এখনো প্রতিশোধের আগুন জ্বলছে। বাবা তো বলেছিল গুন্ডা মাস্তানদের হাত থেকে বাঁচতে সিজদাকে আমাদের বাড়ি নিয়ে এসেছে। আমি একবার যদি তাদের ব্যাপারে জানতে পারতাম, তাহলে আমার পথে কাঁটা দূর হয়ে যেত। এতে সাপও মরত আর লাঠিও ভাঙত না। চোখের সামনে আমার রাজকুমার রাজত্ব অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাবে, এটা কিছুতেই হতে দিব না। যত দ্রুত সম্ভব আমার পথের কাঁটা আমাকেই সরিয়ে ফেলতে হবে। আর ইউ ক্রেজি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ডিড ইউ সে? আমি একজন অ্যাডাল্ট পারসন। আমার নিজে কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই? বাবা চায় তার ফ্রেন্ডের মেয়েকে বিয়ে করি, আম্মি চায় তার বোনের মেয়েকে বিয়ে করি, তুমি চাও তোমার পছন্দের মেয়েকে বিয়ে করি। আমার নিজের চাওয়ার কি কোনো দাম নেই দাদু? তোমরা একবারও জানতে চেয়েছো আমি কি চাই? আমি আদৌ বিয়েটা করবো কি না? তোমরা কেউ আমার কাছে কিচ্ছু না জিজ্ঞেস করে বিয়ে ঠিক করে এসেছো। এসব বিয়ে, সংসার, প্রেম, ভালোবাসা বিশ্বাস করি না আমি। আমাকে ক্ষমা করো দাদু, আমি এই বিয়েটা করতে পারবো না। দাদু ভাই, তুমি একবার প্লিজ একবার মেয়েটাকে দেখো। আমার বিশ্বাস সিজদাকে তোমার খুব পছন্দ হবে। সিজদা মেয়েটাই এমন, প্রথম দেখায় যে কারো নজর কাটতে সক্ষম মেয়েটা। মেয়েটাকে একবার দেখলে তুমি আর বিয়েতে অমত করতে পারবে না। আমি কথা দিচ্ছি, সিজদাকে দেখার পর যদি সিজদাকে তোমার পছন্দ না হয়, তাহলে তোমার বিয়েটা করতে হবে না। আমার কোনো ইন্টারেস্ট নেই দাদু। দাদু ভাই, সরি দাদু, আমি কখনোই তোমার কোনো কথার অবাধ্য হইনি, কিন্তু আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আমি কত বড় মুখ করে সবাইকে বলেছিলাম আমার দাদু ভাই কখনোই আমার অবাধ্য হবে না, সে ঠিকই আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবে। কিন্তু আমি তোমাকে চিনতে ভুল করেছি দাদু ভাই। তুমি আমার বিশ্বাস ভরসা কিছুই রাখলে না দাদু ভাই। রামিসা যাওয়ার পর তোমাকে মায়ের আদর স্নেহ দিয়ে বড় করেছি, কখনো মায়ের অভাব বুঝতে দেইনি। তুমি যখন যেটা চেয়েছো আমি তখনই সেটা দেওয়ার চেষ্টা করেছি। তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার প্রতিদান স্বরূপ আমাকে এইভাবে অপমান অপদস্থ করলে দাদু ভাই, তোমার থেকে আমি সত্যি এটা আশা করিনি। বলে হালিমা বেগম নিজের রুমে চলে গেলেন। তার যাওয়ার পানে তাকিয়ে সার্জিস বলল, সরি দাদু, আমি তোমাকে হার্ট করতে চাইনি, বাট আই হ্যাভ নাথিং টু ডু। রাতে ডিনার শেষ করে সিজদা সালেহা বেগম দুজনে বসে গল্প করছিল। এমন সময় ঐশ্বর্য সিজদার রুমে গিয়ে বলল, সিজদা, আমার রুমে একটু আয় তো, তোর সাথে একটু কথা আছে আমার। আপনি যান আপামনি, আমি আইতাছি। আমি রুমেই আছি, তুই একটু তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আইতাছি। বলে সিজদা বিছানা থেকে নামতে গেলে সালেহা বেগম সিজদার হাত ধরে বলল, ছোট ম্যাডাম মনে মনে হয়তো কোনো মতলব আসছে। মা মাইয়া দোনোটাই একেবারেই আমার সুবিধার মনে হয় না। একজনেও তোর বিয়া নিয়া খুশি হইবার পারে নাই। উকিলাপা যখনই কইল তার তোরে পছন্দ হইছে, তখনই দোনোডার মুখ হাড়ির তলার মতো কালো হইয়া গেল। মা মাইয়া দোনোডাই একটার কথাও কানে লবি না তুই। তারা তোর ভালো চায় না রে মা। তুমি শুধু শুধু চিন্তা করছো খালা। সেদিনের পর থেকে ম্যাডাম আপামনি কেউ আমার লগে খারাপ আচরণ করে নাই, আমার বাড়ি কোনো কাজও করতে দেয়নি। তুমি দেখলা না, খাওয়ানোর সময় আমারে তাদের লগে বসাইয়া খাওয়ান দিল। তুই এখনো বুঝোস না রে মা, দুনিয়া চিনোস নাই। যা গিয়ে দেখ ম্যাডামে কি কয়। আচ্ছা, তোমার তো শরীরটা বালা না,
তুমি আর রাত যাইগো না তো, তুমি ঘুমাও খালা। তুই বেশি দেরি করিস না, জলদি আইসা পড়িস। ঠিক আছে খালা। বলেই সিজদা দরজা চাপিয়ে দিয়ে ঐশ্বর্যের দরজার সামনে গিয়ে নক করে বলল, আইবো আপামনি? হ্যাঁ আয়। অনুমতি পেয়ে সেজদা রুমের এক কোণে দাঁড়িয়ে থাকলো। সেজদাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঐশ্বর্য বলল, দাঁড়িয়ে রয়েছিস কেন? এদিকে আয়, আমার পাশে বস। ঐশ্বর্যের এত ভালো ব্যবহার সিজদা ঠিক হজম হলো না। সিজদা গুটি গুটি পায়ে ঐশ্বর্যের বিছানায় এক কোণে গিয়ে বসল। সিজদা বসতেই ঐশ্বর্য বলল, দেখ সিজদা, আমি এতদিন তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোকে অপমান অপদস্থ করেছি। আমি সত্যিই জানতাম না তুই আমার ফুপ্পির মেয়ে। জানলে কখনোই তোর সাথে এমন খারাপ আচরণ করতাম না। তুই পুরনো কথা কিছু মনে রাখিস না সিজদা। সব কিছুর জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই আপামনি। আপনারা আমারে আশ্রয় দিছিলেন বলেই আমি বাচ্চা আছি, নাইলে এতদিনে কবে মরে যেতাম। তুই অনেক বড় মনের মানুষ রে সিজদা। শোন না, তোকে যে কথা বলার জন্য ডেকেছি। আগামীকাল আমার বান্ধবী রোশনির গায়ে হলুদের অনুষ্ঠান। আমার ফ্রেন্ড সার্কেলে সবাই যাচ্ছে। তোর তো কয়েকদিন পর বিয়ে, তুই চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে চলে যাবি। তাই আমি ভেবেছি তোকে ও সাথে করে নিয়ে যাব। হলুদ আর বিয়ের দুটো দিন তুই আর আমি একসাথে কাটাবো, অনেক আনন্দ করব। সেই মুহূর্তগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। তো আপামনি, কোনো কিন্তু না সিজদা। তুই তো শুনেছিস তোর হবু বর একজন নামকরা কার্ডিওলজিস্ট। তোর বরের কি এত সময় হবে তোকে নিয়ে ঘুরে বেড়ানোর? বিয়ের পর কোথাও যেতে পারবি কিনা সন্দেহ। তাই যে কটা দিন আমাদের বাড়িতে আছিস একটু এনজয় করে নি। বিয়ে মানে পরাধীনতা, বন্দি পাখি হয়ে খাঁচায় বসে থাকা। আমারও তো যাওয়ার ইচ্ছা করতেছে, কিন্তু মামু কি রাজি হইব? তোর মামুকে রাজি করানোর দায়িত্ব আমার। তুই সব নিয়ে একদম টেনশন করিস না। পাপা সবসময় চায় আমি যেখানেই যাই তোকে যেন আমার সাথে নিয়ে যায়। পাপা যদি জানতে পারে আমি তোকে আমার বান্ধবীর হলুদের অনুষ্ঠানে নিয়ে যাব, পাপা অনেক খুশি হবে। একদমই না করবে না। মামু সত্যি রাজি হইব তো? আরে পাগলি, হবে রে হবে। অনেক রাত হয়ে গেছে, এখন যা, গিয়ে শুয়ে পড়। আমাদের সকাল সকাল বের হতে হবে। ঠিক আছে আপামনি। বলে সিজদা চুপচাপ নিজের রুমে এসে শুয়ে পড়ে। সিজদা রুম থেকে বের হওয়ার সাথে সাথেই ঐশ্বর্য কাউকে কল করে বলল, মনে আছে তো কি কি করতে হবে? জি ম্যাডাম। এমনভাবে কাজটা করবে যেন কেউ আমাদের দিকে সন্দেহের আঙুল তুলতে না পারে। সবাই জানবে সিজদা কিডন্যাপ হয়ে গিয়েছে। ওকে ম্যাডাম, আপনার ব্যাপারে কোনো কাকপক্ষীও জানতে পারবে না। আপনার সেফটির দায়িত্ব আমার। আমি অনেক দিন থেকে রূপক হালদারের মেয়েকে খুঁজে চলেছি। আমার পায়ের জুতা ক্ষয় হয়ে গিয়েছে মেয়েটাকে খুঁজতে খুঁজতে। ওই অফিসার রূপকের জন্য আমার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে। আমার শরীরে এখনও প্রতিশোধের আগুন জ্বলছে। রূপক যেমন আমার পরিবারকে শেষ করে দিয়েছে, ঠিক তেমনি আমিও ওর পরিবারকে শেষ করে দেব। রক্তের বদলা রক্ত দিয়ে নিব আমি। তাকে বাঁচিয়ে রাখবে কি নাকি মেরে ফেলবে সেটা তোমাদের ব্যাপার। আমার কাজ শুধু মেয়েটাকে তোমাদের হাতে তুলে দেওয়া, ব্যাস। পরেরটা তোমরা নিজেরা বুঝে নিবে। তবে একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, বাই এনি চান্স যদি আমি ফেঁসে যাই তাহলে তোমাদের একটারও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মাইন্ড ইট। বলে ঐশ্বর্য ফোন রেখে দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে বলল, শুধুমাত্র আর কয়েক ঘন্টা, এরপর সিজদার চ্যাপটা ক্লোজ হয়ে যাবে। আমি আর সার্জিদের হয়ে যাব, শুধু সার্জিদের। ফজরের আজানের মিষ্টি ধরে কর্ণকুহরে প্রবেশ করতে ঘুম ভেঙে যায় সিজদার। সিজদা তড়িৎ গতিতে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে যায়। প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সালেহা বেগম তখনও ঘুমিয়ে রয়েছে। সিজদা সালেহা বেগমকে ডেকে তুলে দিয়ে নিজে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। ফজরে নামাজ শেষে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করা সিজদার রোজকার অভ্যাস, আজও তার ব্যতিক্রম হয়নি। কোরআন তেলাওয়াত শেষে জায়নামাজ গুছিয়ে রেখে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই সালেহা বেগম সিজদার হাত ধরে বলল, তুই বিয়া বাড়িতে যাস না মা, আমার ভেতরটা কেমন জানি কুট ডাকতাছে। বারবার মনে হইতাছে তোর লগে খারাপ কিছু হইব। সারা রাত 2 চোখের পাতা এক করবার পারি নাই। তোর জন্য চিন্তা হচ্ছে খুব।
তোর যাওনের দরকার নেই মা। ছোট ম্যাডাম ভালো মানুষ না, এক্কেরে মিসকা শয়তান। তুমি শুধু শুধু টেনশন করতেছো খালা, আমার কিছু হইব না। আপামনি নিজেও একটা মাইয়া হয়ে অন্য মাইয়ার লগে খারাপ কেউ কেমনে করতে পারে কও? তুমি একদম চিন্তা করো না। 14 বছর বয়সে বাপ মইরা যায়। বাপ মারা যাওয়ার পর অনেক কষ্ট কইরা মা আমার বিয়া দেয়। তখন সংসারের কিছুই বুঝতাম না। দিনরাত শাশুড়ি ননদের দাঁতের ঝাড়ি সহ্য করতে হইতো। স্বামী রোজ রাইতে যৌতুকের টাকার লাইগা গালাগাল করত, মারত। তবুও মাটি কামড়ে পইরা ছিলাম। বছর ঘুরতে না ঘুরতেই আমি পোয়াতি হই। পোয়াতি অবস্থাও শাশুড়ি ননদ স্বামীর হাতে মার খাইছি। হুট করে একদিন প্রসব বেদনা শুরু হয়। আমি গলাকাটা মুরগির মতো ছটফট করতেছিলাম। দাইমা আইয়া কিছু করবার পারে না। স্বামীরে কইল, সাহেলার অবস্থা বেশি ভালো না, ওরে হাসপাতালে লইয়া যাও, নাইলে বাচ্চা বাঁচাতে পারবো না। কেউ শুনে নাই সে কথা। আমি মরা মাইয়ার জন্ম দিই। তার কয়েকদিন পরই স্বামী ঘরে নতুন বউ লইয়া আহে, আমারে তালাক দেয়। মার সংসারের বোঝা হতে চাইনি। ভাবছিলাম নিজেরে শেষ কইরা দিমু, কিন্তু পারি নাই। সেদিন ভাইজান ফেরেস্তার মতো আইসা আমারে বাঁচাই লয়। আমারে তার লগে নিয়া হে এই মস্ত বড় বাড়িতে। এখানে আইসা আমি তোরে পাই। তোরে আমার নিজের মাইয়ার মতো আদর ভালোবাসা দিয়া বড় করি। তোর মধ্যে আমি আমার মরা মাইয়ারে দেখতে পাই। তোর বিপদ সংকেত আমি টের পাই। সালেহার কথা শুনে সিজদা তাকে জড়িয়ে ধরে বলল, আমার কিছু হইব না। তোমার ভালোবাসার জোর আমার কিচ্ছু হইতে দিব না। তুমি চলো তো, অনেক বেলা হয়েছে, সব কাজকর্ম গুছানো হলে আমি তৈরি হব। আচ্ছা চল। বলে সালেহা সিজদা দুজনেই নিজেদের কাজে লেগে পড়ে। সালেহার হাতে হাতে সিজদা সব কিছু এগিয়ে গুছিয়ে দেয়। সব কাজকর্ম শেষ হতে না হতেই ঐশ্বর্য সিজদাকে নিজের রুমে ডাকে। সিজদা ডাইনিং টেবিলে খাবার গুছিয়ে রেখে ওড়নায় হাত মুছতে মুছতে ঐশ্বর্যর রুমে এসে নখ দিয়ে বলল, আপামনি ডাকতেছেন? ঐশ্বর্য তখন খাটের সাথে হেলান দিয়ে বসে ফোন স্ক্রল করছিল। সিজদাকে দেখে বিছানা ছেড়ে উঠে আলমারি থেকে কতগুলো শাড়ি বিছানার উপর রেখে বলল, হ্যাঁ আয়। আর শোন, এখন থেকে আমার রুমে আসতে গেলে তো তোর নক করা লাগবে না। তোর যখন ইচ্ছা তখন চলে আসবি, নক করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে আপামনি। আমরা যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছি তাই সবাই মিলে প্ল্যান করেছি শাড়ি পরে যাব। এখানে অনেকগুলো শাড়ি আছে, তোর যেই শাড়িটা পছন্দ সেটা নিয়ে যা, তুইও শাড়ি পরে যাবি। এসবের কোনো প্রয়োজন নেই, আমার যা আছে আমি তাই পরে যাব। ঐশ্বর্য সিজদার কথায় কান না দিয়ে সিজদাকে একটা হলুদ শাড়ি পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, দেখ তো মেয়েটাকে চিনতে পারিস কিনা। আয়নায় নিজেকে দেখে হতবাক হয়ে যায় সিজদা। নিজেই নিজেকে চিনতে পারছে না। গায়ে হলুদ শাড়ি, কানে ফুলের তৈরি দুল, গলায় মালা, কপালে টিকলি, হাতে চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। সিজদার চোখের পাপড়ি বড় বড়, ঘন হবার কারণে আইলেশ লাগানোর প্রয়োজন হয়নি। গাঢ় কাজল মাস্কারাতে চোখে সেজে উঠেছে এক নতুন সাজ। সব মিলিয়ে অপূর্ব সুন্দর লাগছে সিজদাকে। সিজদাকে দেখে ভেতরে ভেতরে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় ঐশ্বর্য। ঐশ্বর্য সেটা সিজদার সামনে প্রকাশ না করে বলল, মাই গড, কত সুন্দর লাগছে তোকে, মনে হচ্ছে তুই বিয়ের কোণে। আমি মেয়ে হয়ে তোর থেকে চোখ ফেরাতে পারছি না বাই এনি চান্স। আজ যদি সার্জিৎ তোকে দেখতে পেত, আমি নিশ্চিত সার্জিৎ মারা পড়তো। সার্জিসের কথা শুনে সিজদার দুগাল লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করল, যেটা চোখ এড়িয়ে যায় না ঐশ্বর্যের। ঐশ্বর্য মুচকি হেসে বলল, তোর সময় ঘনিয়ে এসেছে সিজদা, যত পারিস লজ্জা পেয়ে নে। আমি ঐশ্বর্য চৌধুরী, ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি, আর না পেলে সেটা ছিনিয়ে নিয়েছি। হালিমা মঞ্জিলের প্রত্যেকটা সদস্যকে ড্রয়িং রুমে ডেকেছেন হালিমা বেগম। সবাই চলেও এসেছে, শুধুমাত্র সার্জিসের জন্য অপেক্ষা করছে হালিমা বেগম। সার্জিস নামলেই তিনি তার কথা ব্যক্ত করবেন। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর সার্জিস নিচে আসে। সার্জিসকে দেখে হালিমা বেগম বললেন, তোমার কি 5 মিনিট সময় হবে? হ্যাঁ বলো, কি বলবে? তুমি কি সত্যি বিয়েটা করবে না?
না দাদু, আমি ভেবে দেখেছি নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা করলে শুধু শুধু দুইটা জীবন নষ্ট হবে। আমি পুরুষ মানুষ, আমি চাইলেই বিয়েটা করে তাকে ভালো না লাগলে অন্য কাউকে বিয়ে করে নিতে পারবো, কিন্তু মেয়েটার যে জীবন নষ্ট হবে তার দায়ভার কে নেবে? যেহেতু আমি মেয়েটাকে গয়না পরিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এসেছি, সেহেতু আমি চাইলেও ওই বিয়েটা ভেঙে দিতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সাইফানের সাথে সিজদার বিয়েটা হবে। সাইফান কথাটা শুনে অবাক হয়ে যায়। উপস্থিত সকলে। সার্জিস অনেকটা কর্কশ কণ্ঠে বলল, সাইফান? হ্যাঁ, সাইফান এ ব্যাপারে আমার রাশেদের সাথে কথা হয়েছে, সাইফানের সাথেও কথা হয়েছে। সাইফানের এই বিয়েতে কোনো আপত্তি নেই। যাকে এতদিন আমি তুচ্ছ তাচ্ছিল্য করেছি, যাকে কখনো নাতির পরিচয় দেইনি, সেই ছেলেটা আজ আমার সম্মান রক্ষা করলো। আমি সাইফানের সাথে সিজদার বিয়ে দেব এবং সাইফানকে হালিমা মঞ্জিলে নিয়ে আসব। এখন থেকে সাইফান আমাদের সবার সাথে হালিমা মঞ্জিলে থাকবে। ঐশ্বর্য সিজদাকে নিয়ে গাড়ি করে রওনা হয়েছে। ঐশ্বর্য ড্রাইভ করছে আর সিজদা তার পাশের সিটেই বসে রয়েছে। বাতাসে তার লম্বা চুলগুলো উড়ছে। বড্ড ভালো লাগছে সিজদার। মুক্ত পাখির মতো মনে হচ্ছে। সিজদা কিছুক্ষণ বাইরের দৃশ্য উপভোগ করার পর বলল, আপামনি, আপনি যে কইছিলে। বলতে গিয়েও বলল না সিজদা। ঐশ্বর্য বারবার বলে দিয়েছে বিয়ে বাড়ি গিয়ে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। সে যেন আগে থেকে প্র্যাকটিস করে, তাহলে সবার সামনে কথা বলতে বেঁধে যাবে না। ঐশ্বর্যের কথা মনে পড়তেই সিজদা বলল, আপামনি, আপনি যে বলছিলেন আপনার ফ্রেন্ডরা আসবে, আমরা সবাই একসাথে এক গাড়িতে যাব, তারা তো এখনো এলো না। ঐশ্বর্য কিছু না বলে চুপচাপ ড্রাইভ করতে লাগলো। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর একটা জায়গায় এসে ঐশ্বর্য গাড়ি থামিয়ে দিয়ে বলল, খুব পিপাসা পেয়েছে আমার, গাড়িতে বোধহয় পানি নেই। তুই গাড়িতে একটু অপেক্ষা কর, আমি ভিতরে গিয়ে পানি নিয়ে আসছি। আমিও যাই আপনার সাথে। না না, তুই এমনিতেই শাড়ি পরে হাঁটতে পারছিস না, দেখা গেল শাড়িতে বেঁধে পড়ে গিয়েছিস, তখন মান সম্মান কিছুই থাকবে না। তুই চুপচাপ গাড়িতে বস, আমি যাব আর পানি নিয়ে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আইবেন। ওকে। বলে ঐশ্বর্য একটু সাইডে গিয়ে তার ভাড়া করা গুন্ডাদের ফোন দিতেই তারা এসে সিজদার নাকে একটা রুমাল চেপে ধরে। মুহূর্তের মধ্যে সিজদা সেন্সলেস হয়ে গাড়ির সিটে ঢলে পড়ে। সার্জিস এক প্রকার বিরক্তি নিয়ে হালিমা মঞ্জিল থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। 10টার আগে হসপিটালে পৌঁছাতে হবে তাকে। 10টা থেকে চেম্বারে বসতে হবে। সার্জিস গাড়িতে উঠে হাত ঘড়িতে দেখল 10টা বাজতে খুব বেশি দেরি নেই। হালিমা বেগমের জন্য অনেকটা লেট হয়ে গিয়েছে তার। সার্জিস দ্রুত হসপিটালে পৌঁছানোর জন্য শর্টকাট রাস্তা বেছে নিল। গাড়ি চলছে আপন গতিতে। সাইফানের ব্যাপারটা অনেক ভাবাচ্ছে সার্জিসকে। সাইফানকে যে সার্জিস অপছন্দ করে সেটা নয়, সাইফান তার দ্বিতীয় মা শান্তা মির্জার প্রথম স্বামীর সন্তান। সার্জিস সাইফান দুজনেই সমবয়সী। ফারুক মির্জার সাথে যখন শান্তা মির্জার বিয়ে হয়, তখন শান্তা মির্জা সাইফানকে হালিমা মঞ্জিলে নিয়ে আসে। হালিমা বেগম তাদের বিয়েটা মানতে পারেন না। ফারুক মির্জা হাতে পায়ে ধরে বিয়েটা মানাতে সক্ষম হলেও সাইফানকে কোনো মতেই মেনে নেননি হালিমা বেগম। সাইফান নিজের নানি বাড়িতে বড় হতে থাকে, তবে সার্জিসের থেকে সাইফান কোনো অংশে কম নয়। সাইফান একজন আর্মি অফিসার। তার লম্বাটে দেহ, শ্যামবর্ণ, খাড়া নাক, মায়া ভরা চোখ, মাথার চুলগুলো একদম ছোট ছোট। সাইফান দেখতে যেমন সুদর্শন তেমনি অমায়িক তার ব্যবহার। তার যখন আর্মিতে জব হয় তখন হালিমা মঞ্জিলের সবাইকে মিষ্টিমুখ করাতে এসেছিল, কিন্তু হালিমা বেগম তাকে অপমান অপদস্থ করে। বিনিময়ে সাইফান মুচকি হাসি উপহার দিয়ে হালিমা মঞ্জিল থেকে বেরিয়ে যায়। এরপর কেটে যায় কয়েক বছর, কিন্তু সাইফান আর হালিমা মঞ্জিলে আসেনি। এতগুলো বছর পর সাইফানের কথা শুনে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিল সার্জিস পুরনো কথাগুলো ভাবতে ভাবতে ড্রাইভ করছিল। অকস্মাৎ সার্জিসের মনে হলো একটা মেয়েকে 4-5টা ছেলে মিলে এক গাড়ি থেকে টেনে হেঁচড়ে অন্য গাড়িতে তুলছে। সার্জিস দেখার ভুল বলে চালিয়ে দিয়ে ড্রাইভে মন দেয়, কিন্তু লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে সত্যি একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ছেলেগুলোকে দেখেই প্রথমে বোঝা যাচ্ছে তারা নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। সার্জিস এটা দেখা মাত্রই গাড়ি থেকে নেমে ছেলেগুলোর কাছে এসে বলল, কি হচ্ছে এখানে? তুই কোন খাতের মোলারে? হিরোগিরি দেখাতে আইছিস? আমাদের সাথে কোনো হিরোগিরি চলবে না, একদম মেরে পুঁতে দিব। মেয়েটাকে আর কোথায় নিয়ে যাচ্ছ তাকে? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি আমাদের? তুই যে কাজে যাচ্ছিস সে কাজে যা, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। শুধু শুধু ঝামেলা করে নিজের বিপদ ডেকে আনিস না।
আমি একজন ডক্টর, হার্টের ডক্টর। তবে ছোটবেলা থেকে আমার একটা খারাপ রেকর্ড আছে। আমি যাকে ধরি, যতক্ষণ না পর্যন্ত তার হার্ট চলাচল বন্ধ না হচ্ছে ততক্ষণ তাকে ছাড়ি না। আদর যত্ন করতেই থাকি। ইচ্ছে ছিল সিআইডি অফিসার হবার, কিন্তু হয়ে গেলাম ডক্টর। অনেকদিন কাউকে আদর যত্ন করা হয়নি, হাত দুটো কেমন যেন নিষ্পিস করছে। কে আগে আদর খেতে আসবি, আয়। বলতেই সব কয়টা গুন্ডা সার্জিসের উপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ তাদের মধ্যে মারামারি চলতে থাকে। মারামারির এক পর্যায়ে একটা গুন্ডা পেছন থেকে সার্জিসের বাহুতে ছুরি চালিয়ে দেয়, যার দরুন সার্জিসের শার্ট ভেদ করে রক্ত বের হতে থাকে। সার্জিস ক্ষতস্থান ধরে রাস্তায় বসে পড়ে, আর তখনই পুলিশ চলে আসে। সার্জিস বিপদ সংকেত টের পেয়ে গাড়ি থেকে নামার আগে পুলিশকে ইনফর্ম করে এসেছিল। পুলিশ এসে গুন্ডাদের নিয়ে যেতেই সার্জিস দৌড়ে গাড়ির কাছে চলে আসে। সিজদাকে গাড়ির সিটের সাথে হেলান দিয়ে বসিয়ে রাখা হয়েছে। সার্জিস এসে সিজদার কাঁধে হাত দিতেই সিজদা সার্জিসের বুকে ঝরে পড়ল। মুহূর্তের মধ্যে যেন সার্জিসের মধ্যে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। সার্জিস সিজদার পালস চেক করে দেখল পালস চলছে। তৎক্ষণাৎ সার্জিস সিজদার মুখে চোখে পানির ছিটা দিয়ে সিজদার মুখে হালকা চাপড় মেরে বলল, Hey, you, open your eyes. Please talk to me. সার্জিস সিজদাকে কয়েকবার ডাকার পরও সিজদার থেকে রেসপন্স পেল না। সে সিজদাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য পাজা করে তুলে নিতেই সিজদা চোখ খুলে তাকালো। সিজদার চোখে চোখ পড়তেই থেমে গেল সার্জিসের পা, বেড়ে গেল হার্টবিট। সার্জিস সিজদার চোখের দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। মনে হলো যেন এই চোখের দিকে তাকিয়ে জনম যেন পার করে দেওয়া যাবে। চোখে এত মায়া, সার্জিসের মনে হলো হলুদের সাজে কোনো হলুদ পরীর সাক্ষাৎ পেয়েছে সে। তার যে হসপিটালে যেতে দেরি হচ্ছে সে কথা বেমালুম ভুলে গেল সার্জিস। সার্জিসের ধ্যান ভেঙে গেল সিজদার চিৎকারে। সিজদা চিৎকার করে বলছে, আপনার তো হাত কাইটা রক্ত বের হইতেছে, কেমনে হাত কাটলো আপনার? ও কিছু না, সামান্য একটু কেটেছে। তোমার সাজসজ্জা দেখে মনে হচ্ছে তুমি কোনো বিয়ের কনে। তুমি কি বিয়ের আসর ছেড়ে পালিয়েছো, বা তোমাকে তুলে নিয়ে আসা হয়েছে? না স্যার, আমি তো আপামনির লগে তার বান্ধবীর হলুদের অনুষ্ঠানে যাইতেছিলাম। হুট করে আপামনি কইলো তার পানির পিপাসা পাইছে, কিন্তু গাড়িতে পানি ছিল না, তাই তো আপামনি পানি আনতে গেছিল। আর তখনই কয়টা বাজে লোক এসে আমার শরীরে হাত দিতে লাগলো। আমার খুব খারাপ লাগছিল তখন। আমি চিৎকার করে আপামনির ডাকতে গেলেই তারা আমার নাকি কিছু একটা চাইপা ধরলো। এরপর আর কিছু মনে নাই আমার। আমি তো ভাবছিলাম আমি বোধহয় মইরা যাবো। খারাপ লোকগুলো আমারে হয়তো মাইরাই ফেলবো। প্রত্যুত্তরে সিজদা কিছু বলতে যাবে তার আগে সার্জিসের ফোন বেজে উঠল। হসপিটাল থেকে কল এসেছে। সার্জিস ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10:30 বেজে গেছে। সার্জিস কল রিসিভ না করে সিজদাকে বলল, তোমার নাম কি, বাসা কোথায়? গাড়িতে বসো। কোথায় যাব? হসপিটালে। হসপিটালে কেন যাবো? হাসপাতালে লইয়া আমারে কি ইনজেকশন দিবেন? আমি হাসপাতালে যাবো না, আমারে বাড়ি লইয়া যান। না না, তোমাকে কোনো ইনজেকশন দেবো না, চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিব। কিন্তু এই মুহূর্তে আমাকে হসপিটালে যেতে হবে। তোমাকে একা ছাড়তে পারছি না, তোমার লাইফ রিস্ক আছে। যে গুন্ডাগুলো তোমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল, এদের নিশ্চয়ই বড় গ্যাং আছে। এতক্ষণে হয়তো তাদের কাছে খবর পৌঁছে গিয়েছে। এত সহজে তারা তোমাকে ছাড়বে না, আবারও তোমার উপর অ্যাটাক হতে পারে। তুমি আমার কথা শোনো, তুমি এখন আমার সাথে হসপিটালে চলো। আমি হসপিটালের কাজ শেষ করে তোমাকে তোমার বাসায় নিরাপদে পৌঁছে দিব। আচ্ছা। বলে সিজদা গাড়িতে বসতে যাবে তার আগে সার্জিসের ক্ষতস্থানের দিকে নজর পড়ে তার। সিজদা কী করবে বুঝতে পারে না। এই মানুষটার কাছে ঋণী সে। আজ তার জন্যই সে বাঁচতে পেরেছে, না হলে এতক্ষণে সে নরপশুদের খাবারে পরিণত হতো ভাবতেই সিজদার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সিজদার কাছে একটা রুমাল ছিল। সিজদার রুমাল দিয়ে সার্জিসের ক্ষতস্থান বেঁধে দেয়। সার্জিস মুগ্ধ দৃষ্টিতে সিজদার দিকেই তাকিয়ে রইল। তার কানে অনবরত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সেই লাইন বাজতে লাগল। প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। হোয়াট? পুলিশে ধরে নিয়ে গেছে মানে? কি বলছো এসব? তুমি সঠিক খবর জানো তো? জি ম্যাডাম, আমাদের কাছে এমনি তথ্য এসেছে, সবটা প্ল্যান অনুযায়ী হচ্ছিল। যেহেতু নির্জন রাস্তা ছিল তাই মানুষেরও কোনো সমাগম ছিল না, কিন্তু হুট করে কোথা থেকে একজন হিরো এসে মেয়েটাকে বাঁচিয়ে নিল। 5-6টা ছেলে মিলে একটা ছেলের সঙ্গে পারলো না? অকর্মার ঢেকি সব কয়টা।
ম্যাডাম বলল না ছেলেটা হিরোর মতো দেখতে, গায়ে অনেক শক্তি, অনেক অনেক খায় হয়তো। জাস্ট শাট আপ। আমি মরছি আমার টেনশনে আর তুমি আমার সাথে মশকরা করছো। তোমাদেরকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে আমার। নিজেরা তো ফাঁসলের সাথে আমাকেও ফাঁসালে। বলেই রাগে গজগজ করতে করতে ঐশ্বর্য কল কেটে দিয়ে বলল, পুলিশের চাপে পড়ে ওরা যদি মুখ খুলে তাহলে তো আমি ফেঁসে যাব, আমার সব কিছু শেষ হয়ে যাবে। না না, আমি কিছুতেই নিজের পায়ে নিজে কুড়াল মারতে পারি না, আমাকে কিছু একটা করতে হবে। বলে ঐশ্বর্য অতি দ্রুত নিজেদের বাড়িতে চলে আসে। তাকে একা ফিরতে দেখে সালেহা বেগম বিচলিত হয়ে পড়ল। ছোট ম্যাডাম, এত তাড়াতাড়ি হলুদের অনুষ্ঠান শেষ হইয়া গেলেনি তো কয়েক ঘন্টা আগে, এরই মধ্যে আইয়া পড়লেন। আপনি একা এলেন যে, সিজদামা কই? ঐশ্বর্য সালেহা বেগমের কথার উত্তর না দিয়ে বাবা বাবা বলে ডাকতে শুরু করলো। রাশেদ চৌধুরী তখন নিজের রুমে ফারুক মির্জার সাথে ফোনে কথা বলছিলেন। ঐশ্বর্যের চিৎকার শুনে তিনি রুম থেকে বেরিয়ে এসে বললেন, কি হয়েছে ঐশ্বর্য, চিৎকার করছো কেন? আর এত তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ হয়ে গেল? তুমি তো বলছিলে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। তুমি একা এসেছো? সিজদা কোথায়? সিজদাকে দেখছি না তো। একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব বাবা? তুমি তোমার মতো করে বলো। বাবা, একটা বড় ধরনের সমস্যা হয়ে গিয়েছে। আমি বা সিজদা কেউই বিয়ে বাড়িতে পৌঁছাতে পারিনি। মানে সিজদার কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ বাবা, গাড়ি ড্রাইভ করতে করতে আমার খুব পানির তেষ্টা পেয়েছিল, কিন্তু গাড়িতে কোনো পানি ছিল না। আমি পানি কিনতে নিয়ে এসে দেখি গাড়িতে সিজদা নেই। আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও সিজদাকে পাইনি। ও গড, সিজদা তো এখানকার রাস্তাঘাট কিছুই চেনে না। এমনটা তো নয় যে সিজদা গাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিল, ওই জন্য সিজদা হাওয়া খাওয়ার জন্য গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে কোথাও চলে গিয়েছে। সিজদা যেহেতু রাস্তা চেনে না তাই আর ফিরতে পারেনি। তুমি এত দায়িত্ব জ্ঞানহীন হলে কি করে? তুমি তো জানতে সিজদা রাস্তাঘাট কিছুই চেনে না। তুমি জানার পরেও সিজদাকে একা রেখে কিভাবে চলে গেলে? বাবা, এখন এসব কথা বলার সময় নয়। আমাদের সিজদাকে খুঁজতে বের হতে হবে। এই মুহূর্তে আমাদের থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করা প্রয়োজন। ঠিক আছে, চলো। বলে রাশেদ চৌধুরী ঐশ্বর্যকে নিয়ে অতি দ্রুত বেরিয়ে পড়েন। তাদের যাওয়ার পানে তাকিয়ে সালেহা বেগম চোখের পানি মুছে বললেন, মায়ের মন ঠিকই সন্তানের বিপদ আজ করতে পারে। আমি ঠিক এই ভয়টাই পাইছিলাম, কিন্তু আমার কেন জানি মনে হইতাছে ছোট ম্যাডাম নাটক করতেছে। সে সব জানে। সে ইচ্ছা কইরা সিজদারে বিপদের মুখে ঠেইলা দিছে, নিজের কেউ যাতে কোনো প্রকার সন্দেহ না করে সেই জন্য মিশে মিশে কান্দনের নাটক করতেছে। নাটক বা ছেড়ি একটা। তোর বিচার আল্লাহ করব। আল্লাহ হাত দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোমার নাম কি সৌন্দর্যময়ী? সিজদা পরম যত্নে সার্জিসের ক্ষতস্থানের রুমাল বেঁধে দিচ্ছিল। সার্জিসের প্রশ্নে হাত থেমে যায় তার। সে আমতা আমতা করে বলল, জি না। ওকে ফাইন, বাট আই উইল কল ইউ সৌন্দর্যময়ী। সিজদা ইংরেজি বুঝতে না পেরে বলল, কিছু বললেন? তোমার নাম যাই হোক আমি জানতে চাই না। আমি তোমাকে সৌন্দর্যময়ী বলেই ডাকবো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। না না, আমার কোনো আপত্তি নেই। আপনার যে নামে ডাকতে ভালো লাগে সেই নামেই ডাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাট আই হ্যাভ নোটিস সামথিং। তুমি আঞ্চলিক ভাষায় কথা বলছো, আবার শুদ্ধ ভাষায়ও বলছো। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সিজদা কিছু বলতে যাবে তার আগেই সার্জিসের ফোন বেজে ওঠে। সার্জিস সিজদাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, চলো চলো, অলরেডি আমার অনেক লেট হয়ে গিয়েছে। হসপিটাল থেকে বারবার কল আসছে। বলেই সার্জিস গাড়ির দরজা খুলে দেয়। সিজদা গাড়িতে বসলে সার্জিস দরজা লাগিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ে। সার্জিস গাড়ি স্টার্ট দিতে যাবে তখনই দেখে সিজদার সিট বেল্ট লাগানো হয়নি। সার্জিস তৎক্ষণাৎ সিজদার দিকে ঝুঁকে আসে সিট বেল্ট লাগিয়ে দেওয়ার জন্য। সিজদার তো লজ্জায় মরি মরি অবস্থা। সার্জিসের চোখ রাখার স্পৃহা নেই তার। জীবনের প্রথম কোনো পুরুষ এতটা কাছাকাছি এসেছে তার। সিজদার সর্বাঙ্গ কাঁপুনি দিয়ে ওঠে, দাঁড়িয়ে যায় শরীরের সমস্ত লোমকূপ। হার্টবিট দ্রুতগতিতে লাফাতে শুরু করে। সিজদার চোখ বন্ধ করে শাড়ির আঁচল খামচে ধরে বসে থাকে। সার্জিসের সিট বেল্ট লাগানো হয়ে গেল সিজদার থেকে সরে আসে না।
বরং সিজদার মুখের দিকে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। সিজদার ভীতু চেহারা দেখতে বেশ ভালো লাগছে তার। মিনিট কয়েক অতিবাহিত হবার পর সার্জিস সিজদার থেকে সরে এসে গাড়ি স্টার্ট করল। গাড়ি চলতে শুরু করে আপন গতিতে। সার্জিস একবার সিজদার চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি শুধু সৌন্দর্যময়ী নও, একই সাথে ভীতুবতী, চন্দ্রমুখী, সুস্মিতা, সুচয়না, প্রিয়ংবদা, প্রিয়ভাষীও বটে। আই লাইক ইট। গাড়িতে পিনপতন নীরবতা কাজ করছে। দুজনের কারো মুখেই কোনো কথা নেই। প্রায় আধ ঘন্টা পর গাড়ি এসে হসপিটালের সামনে থামে। সার্জিস সিজদাকে নিয়ে হসপিটালে প্রবেশ করে। সবাই সিজদাকে সার্জিসের সাথে দেখে অবাক হয়ে যায়। সার্জিস তার বিয়ে করেছে কথাটা মুহূর্তের মধ্যে হসপিটালে ছড়িয়ে পড়ে। এমনকি হালিমা বেগমের কাছেও কথাটা পৌঁছে যায়। তিনি কাল বিলম্ব না করে সার্জিসের কাছে কল দেন। সার্জিস ফোন রিসিভ করা মাত্রই তিনি সার্জিসকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, তুমি বিয়ে করে নিলে দাদু ভাই, একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। এই জন্যই তুমি সিজদার মতো একটা ভালো মেয়েকে বিয়ে করতে চাইছিলে না? এই ছিল তোমার মনে? আমি এক্ষুনি আসছি হসপিটালে, আমিও দেখতে চাই তুমি কোন হুড়পড়ি বিয়ে করেছো। কাম অন দাদু, তোমাকে কে বললো আমি বিয়ে করেছি? আমি বিয়ে করলে এতক্ষণে বউ নিয়ে বাসর ঘরে থাকতাম, বউ নিয়ে হসপিটালে আসতাম না। রাস্তায় একটা মেয়ে বিপদে পড়েছিল, আমার সময় নেই দেখে তাকে তার বাসায় পৌঁছে দিতে পারিনি। আবার সাথে করে হসপিটালে নিয়ে এসেছি। আমার কাজ শেষ হলে তাকে তার বাসায় পৌঁছে দিব। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম দাদু ভাই। ডোন্ট প্যানিক, আই এম নট ম্যারিড। আমি বাসায় ফিরে সবটা বলবো তোমাকে। এখন রাখছি, বাই। সিজদা সার্জিসের চেম্বারের এক কোণে ঘুঁটি মেরে বসে রয়েছে। সার্জিস পেশেন্ট দেখছে, কিন্তু তার বেহায়া চোখ বারবার সিজদাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। লুকিয়ে দেখার মাঝে এক ধরনের ভালো কাজ করছে তার মধ্যে। তার কানে অরিজিৎ সিংয়ের গানের লিরিক্স পাচ্ছে। তোকে একার দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। স্যার, পুলিশ এসেছে। কেন? আপনার সাথে যে ম্যাডাম রয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। ম্যাডামের মামা থানায় মিসিং ডায়েরি করেছে। প্রত্যেকটা থানায় ম্যাডামের ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি হাজির রোড সিসি ক্যামেরায় আপনার সাথে ম্যাডামকে দেখছে। তারা শিওর হয়ে এসেছে যে ম্যাডাম আপনার সাথে রয়েছে। এখন কি করবেন স্যার? ম্যাডাম কি চলে যাবে? তুমি এমন রিয়াক্ট করছো যেন মেয়েটা আমার বিয়ে করা বউ, তাকে সারা জীবন আমার সাথে রেখে দেওয়ার জন্য নিয়ে এসেছি। ম্যাডামকে বিয়ে করলে মন্দ হয় না স্যার। আপনাদের দুজনকে দারুণ মানিয়েছে। মনে হচ্ছে রণবীর কাপুর আর আলিয়া ভাটারকে দেখছি। তুমি দাদুকে কল করে আমার বিয়ের মিথ্যা নিউজ দিয়েছো, তাই না রামিম? সরি স্যার, আপনার দাদু আমাকে বলেছিল আপনি কখন কোথায় যান, কোন মেয়ের সাথে কথা বলেন, কোন মেয়ের সাথে দেখা করেন, সবটা আপনাকে ইনফর্ম করতে। দাদু তো গুরুজন, গুরুজন মানে সম্মানিত ব্যক্তি। আমি দাদুর কথা অমান্য করলে দাদুকে অসম্মান করা হতো। তাই তো দাদুকে আপনার সব আপডেট দেই। গুড জব, ক্যারি অন। থ্যাঙ্কস ইউ সো মাচ স্যার। ম্যাডামকে নিয়ে যাই তাহলে। তুমি যাও, আমি সৌন্দর্যময়ীকে নিয়ে আসছি। সৌন্দর্যময়ী কে স্যার? সার্জিস নিজের কান ছেড়ে রামিমের দিকে চোখ তুলে তাকাতেই রামিম শুকনো ঠোক গিরে আমতা আমতা করে বলল, আমি আসছি স্যার। রামিম যেতেই সার্জিস সিজদার পাশে দাঁড়িয়ে সিজদাকে কয়েকবার সৌন্দর্যময়ী বলে ডাক দেয়, কিন্তু সার্জিসের ডাক সিজদার কান অবধি পৌঁছায় না। সিজদা কানে ইয়ারফোন গুঁজে দিয়ে সার্জিসের ফোনে কার্টুন দেখছে। কার্টুন তার অনেক পছন্দের। সিজদা ফ্রি টাইমে সালেহা বেগমকে সাথে নিয়ে কার্টুন দেখতে বসে যায়। সার্জিস কাজের ফাঁকে লক্ষ্য করছিল সিজদা বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে। দাঁত দিয়ে নিজের নখ কাটছে, শাড়ির আঁচল থেকে টেনে টেনে সুতা বের করছে। এসব দেখে সার্জিস এসে সিজদাকে জিজ্ঞেস করে সে কোনো সিরিয়াল দেখে কিনা। তখন সিজদা বলে সে কার্টুন দেখে। কথাটা শুনে সার্জিস মুচকি হেসে মনে মনে বলল, যে মেয়েকে আজকে বিয়ে দিলে কালকেই এক বাচ্চার মা হয়ে যাবে, সে নাকি এখনো কার্টুন দেখে। সার্জিস তৎক্ষণাৎ পকেট থেকে নিজের ফোন বের করে ইউটিউবে গিয়ে কার্টুন ভিডিও প্লে করে সিজদার হাতে ফোন দিয়ে কানে ইয়ারফোন গুঁজে দেয়। সিজদা কার্টুন দেখায় এতটাই মগ্ন হয়ে গেছে তার এদিক ওদিক তাকিয়ে দেখার সময় নেই। সার্জিস সিজদা কয়েকবার ডাকার পরও রেসপন্স না পেয়ে সিজদার কান থেকে ইয়ারফোন সরিয়ে নেয়।
সিজদা তড়িৎ গতিতে পেছনে তাকিয়ে দেখে সার্জিস দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে কিছুটা ভরকে যায় সিজদা। সিজদা দু কদম পিছিয়ে গিয়ে বলল, আমি কি কিছু ভুল করেছি স্যার? না না, তুমি কোনো ভুল করনি। পুলিশ এসেছে তোমাকে নিয়ে যেতে, চলো। পুলিশ? পুলিশ কেন? তোমার মামা মিসিং ডায়েরি করেছেন, পুলিশ নিরাপদে তোমাকে তোমার মামার কাছে পৌঁছে দিবে। আমি পুলিশ ভয় পাই, আমার পুলিশের সাথে যাব না আমি। সিজদার কথা শুনে সার্জিস মনে মনে বলল, আমিও যে তোমাকে ছাড়তে চাই না, কিন্তু তোমাকে আটকে রাখার কোনো অধিকার যে আমার নেই। তবে তুমি একদম চিন্তা করো না সৌন্দর্যময়ী, তোমার কোনো ক্ষতি হবে না। যদিও মেয়ে কনস্টেবল এসেছে, তবু আমি তোমার সাথে রামিমকে পাঠাবো। তোমার মামার কাছে না ফেরা পর্যন্ত রামিম তোমার সাথে থাকবে। তুমি আমার হৃদয়ে কম্পন সৃষ্টি করেছ। এত সহজে সার্জিস মির্জার থেকে নিস্তার পাবে না তুমি। তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করবই। আপনি শান্ত হন প্লিজ। মেয়েটা অক্ষত অবস্থা রয়েছে, তার কিছু হয়নি। আমার সহজ সরল মেয়েটার সাথে এত বড় একটা ক্রাইম হলো, আর আপনি আমাকে শান্ত হতে বলছেন অফিসার। যদি আমার মেয়ের কিছু হয়ে যেত, তাহলে এর দায়ভার কি আপনারা নিতেন? মেয়েরা কি কোথাও নিরাপত্তা পাবে না? দিন দুপুরে একটা মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে, আর আপনারা থানায় বসে বসে বাতাস খাচ্ছেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। যারা আপনার ভাগ্নিকে কিডন্যাপ করেছিল তারা লকআপে রয়েছে, কিন্তু কিছুতেই নিজেদের মুখ খুলতে চাচ্ছে না। তবে চিন্তা করবেন না, রিমান্ডে নিয়ে থেরাপি দিলেই বাপ বাপ করে মুখ খুলবে। কে বা কারা এই কিডন্যাপের সাথে জড়িত রয়েছে সেটা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন এবং তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনার ব্যবস্থা করব। পুলিশের কথা শুনে ভরসা পায় রাশেদ চৌধুরী। তিনি সিজদাকে নিয়ে থানা থেকে বেরিয়ে সোজা নিজেদের বাড়িতে চলে আসেন। সিজদাকে দেখা মাত্রই সালেহা বেগম সিজদাকে জড়িয়ে ধরে চোখে মুখে অজস্র চুমু দিয়ে বলল, তোর কিছু হয় নাই তো মা? তুই ঠিক আছিস তো? আমি সকালেই তরে কইছিলাম তুই যাস না মা, কিন্তু তুই আমার কথা শুনলি না। আজ সারাটা দিন কেমন যে কাটছে আমার, তোরে বুঝাবার পারুম না। তুই যাওনের পর থেকে একটু পানিও মুখে তুলবার পারি নাই। চিন্তা হইছিল তোর লাইগা। আমি ঠিক আছে, আমার কিছু হয় নাই। মুখখানি শুকাইয়া কতটুকু হইয়া গেছে। যা মা, গিয়ে হাত মুখ ধুইয়ায়, আমি তোর জন্য খাবার আনতাছি। আমি কিছু খামো না খালা, মোর পেট ভরা। কি কস পেট ভরা মানে? গুন্ডারা তরে লইয়া কি খাওন দিছিল? কি হয়েছে জানো খালা? গুন্ডারা আমারে লইয়া যাওয়ার সময় সিনেমার মতো এক ডাক্তারবাবু আইসা গুন্ডাগুলারে আচ্ছা মতন পিড়াইছে। এরপর আমারে তার লগে কইয়া হসপিটালে নিয়ে গেছিল। ডাক্তারবাবু অনেক ভালো মনের মানুষ, আমারে বিরিয়ানি কিনা খাওয়াইছে, তার মোবাইলে কার্টুন দেখতে দিছে। ও মা সিজদা, ডাক্তার বাবুর কথা কইতে গিয়া তোর মুখ এমন লজ্জা লাল হইয়া যাইতাছে ক্যারে? তোর মন আবার ডাক্তার বাবুরে দিয়াইলি নাকি? কি যে কও না তুমি খালা, বলেই সিজদা নিজের রুমে চলে গেল। রাশেদ চৌধুরী ফ্রেশ হয়ে এসে ইমেল চেক করে দেখেন তাকে তার বিজনেসের কাজের জন্য দেশের বাইরে যেতে হবে। তিনি চিন্তায় পড়ে যান। সিজদাকে একা রেখে তিনি যেতে চাইছেন না, আবার না গেলে অনেক টাকা লোকসান হয়ে যাবে। তিনি কি করবে বুঝতে না পেরে হালিমা বেগমের কাছে কল করেন। হালিমা বেগম কল রিসিভ করতেই তিনি সালাম দিয়ে হালিমা বেগমের শরীর ঠিক আছে কিনা জিজ্ঞেস করার পর বললেন, কাকিমা, আমি সিজদার বিয়েটা দিয়ে দেরি করতে চাচ্ছি না। আমি চাচ্ছি শর্ট টাইমে শুভ কাজটা শেষ করতে। এটা তো অতি উত্তম প্রস্তাব, কিন্তু মির্জা পরিবারের ছেলের বিয়ে বলে কথা, একটু ধুমধাম করে উদযাপন না করলে হয় বলো? রাশেদ চৌধুরী ভাবলো সিজদার কিডন্যাপ হবার ব্যাপারটা হালিমা বেগমের সাথে শেয়ার করবে, কিন্তু পরক্ষণে ভাবলো সিজদার কিডন্যাপ হবার কথা শুনে যদি সিজদার চরিত্র নিয়ে কথা ওঠে। এই ভয়ে রাশেদ চৌধুরী কিডন্যাপের ব্যাপারটা হাইড করে বলল, আমি তো সিজদার ব্যাপারে সবটাই আপনাদের বলছি কাকিমা। সিজদার উপর অ্যাটাক হয়েছিল, আবারও হতে পারে। আমি দেশে থাকছি না, মেয়েটাকে ভীতির ভরসায় রেখেও যেতে পারছি না। তাই ভাবলাম মেয়েটাকে যদি আপনাদের হাতে তুলে দিতে পারি তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, কিন্তু একটা সমস্যা হয়েছে রাশেদ। আমি সার্জিসকে চিনতে ভুল করেছি।
সার্জিসের ওপর বিশ্বাস ভরসা থেকে সার্জিসের সাথে সিজদার বিয়ে ঠিক করে এসেছিলাম, কিন্তু সার্জিস আমার মান রাখেনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সাইফানের সাথে সিজদার বিয়ে হবে। সাইফান খুবই ভালো ছেলে। সাইফান সিজদাকে অনেক ভালো রাখবে। এসব কি বলছেন কাকিমা? একজনের সাথে বিয়ে ঠিক করে এখন আবার অন্যজনের সাথে বিয়ে হবে, এটা আমি মানতে পারছি না কাকিমা। বিয়েটা কোনো ছেলে খেলা নয় কাকিমা। প্রথমত আপনারা ঐশ্বর্যকে দেখতে এসে সিজদাকে পছন্দ করেছিলেন। আমি নিজের মেয়ের সুখের কথা না ভেবে সিজদার সুখের কথা ভেবে আপনাদের প্রস্তাব মেনে নিয়েছিলাম, কিন্তু এখন আপনি অন্য কথা বলছেন কাকিমা। সিজদার বাবা মা ছাড়া বড় হয়েছে বলে খেলনা নয়। সিজদা আমার আরও একটা মেয়ে। আমি জানি সিজদা একটা কাঠের পুতুল। সিজদাকে কে যেভাবে নাচাবে সিজদা সেইভাবেই নাচবে। তাই বলে আমি বিবেকহীন হয়ে যাইনি। আমি সিজদার জীবন নিয়ে পুতুল খেলা খেলতে পারি না কাকিমা। মেয়েটা আমার ছোটবেলা থেকে অযত্ন অবহেলায় বড় হয়েছে। আমি চাইলেও কিছু করতে পারিনি। আমাকে মাফ করবেন কাকিমা। আমি সিজদার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবো না। তুই আমাকে ভুল বুঝছিস রাশেদ। আমিও চাই সিজদা ভালো থাকুক, সুখে থাকুক। তুই তো জানিস সার্জিস একজন নামকরা কার্ডিওলজিস্ট। সার্জিস জন্য দেশে মেয়ের অভাব ছিল না, কিন্তু তবু আমি সার্জিসের জন্য সিজদার মতো একটা আনএডুকেটেড মেয়েকে সিলেক্ট করেছিলাম। আর আমি এটাও শিওর যে সার্জিসকে আমি জোর করলে সার্জিস ঠিকই বিয়েটা করতো, কিন্তু আমি সার্জিসকে জোর করতে চাইনি। সিজদা আর সাইফান দুজনের ভাগ্য যেন একই সূত্রে গাঁথা। সিজদা যেমন ছোটবেলা থেকেই অযত্নে অবহেলা বড় হয়েছে, তেমনি সাইফানও ছোটবেলা থেকেই অবহেলার পাত্র হয়েছে। সেই জায়গা থেকে সাইফান সিজদার কষ্টটা উপলব্ধি করতে পারবে, যেটা সার্জিস কখনোই পারত না। আমি সিজদার ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি। বাকিটা তোর ইচ্ছে। তুই যদি চাস তবে বিয়েটা হবে, না হলে বিয়েটা হবে না। আমি আপনার কথা বুঝতে পেরেছি কাকিমা, কিন্তু ছোট ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়ে এখন বড় ভাইয়ের সাথে বিয়ে হওয়া ব্যাপারটা নিয়ে সিজদা কেমন রিয়েক্ট করবে সেটাই ভাববার বিষয়। বিয়ের পর যদি তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। যেহেতু সার্জিস সিজদা দুজনেই কেউ কাউকে দেখেনি, সেহেতু আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তুই যদি রাজি থাকিস তাহলে বিয়ের তোড়জোড় শুরু করে দেই। সাইফানের ছুটি হয়েছে, সাইফানও খুব শীঘ্রই চলে আসবে। তুইও দেশের বাইরে চলে যাবি। তাই আমার মনে হয় শুভ কাজে দেরি না করে যত দ্রুত সম্ভব 4 হাত এক করে দেওয়াটাই ভালো। ঠিক আছে কাকিমা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। তাহলে আগামীকাল বুধবার বিয়ের শপিং, বৃহস্পতিবার গায়ে হলুদ মেহেন্দি, আর শুক্রবার বিয়ে।